খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। আজ আমরা টপিক রেখেছি ফুটবলের হিসেব নিকেশ। একদিকে সিঙ্গাপুর হাসছে, একদিকে আবার বাংলাদেশ কাঁদছে। একই বিশ্বকাপের প্লে অফের বাছাই পর্ব আমরা দেখেছি, ইরাক হাসছে। এই যে এত কিছু সমীকরণ, কিভাবে আসলে ফুটবলের হিসেব নিকেশটা মেলানো যায়? বাংলাদেশ থেকে যদি বলি বিশ্বকাপের প্লে অফ, সবকিছু মিলে আজ হিসেবটা কেমন হবে? আজ এই নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। আপনাকে স্বাগত এখন মাঠে। ধন্যবাদ। মামুন ভাই, বলছিলাম যে বাংলাদেশ ফুটবল দলের সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ ছিল এশিয়ান কাপ বাছাই পর্বে, সেখানে বাংলাদেশ হাসতে পারলো না। ম্যাচটা তো অন্তত ড্র করতে পারতাম। অন্তত বাংলাদেশের প্রথমার্ধের শুরুর দিকে যে খেলাটা হয়েছিল, আক্রমণাত্মক একটা ফুটবল খেলেছিল, বেশ চেপে ধরেছিল বাংলাদেশের ফুটবলাররা। মানে কেমন উপভোগ করলেন, নাকি আসলে হতাশায় দিনটা কেটেছে? আমরা যেভাবে খেলার আগে কিন্তু চিন্তা করি না যে আপনার সিঙ্গাপুরের সঙ্গে এই ধরনের ম্যাচ বাংলাদেশ খেলবে। আমাদের টার্গেট তো থাকবে, কারণ এই ম্যাচটা সিঙ্গাপুর অলমোস্ট কোয়ালিফাই করা। বাংলাদেশ টিম তার পয়েন্ট পাওয়ার জন্য খেলতেছিল। বিকজ অফ টেবিলে আপনার সেকেন্ড পজিশনের একটা ব্যাপার থাকে, যে সেকেন্ড পজিশনে শেষ করার জন্য যদি ম্যাচ জিততো তাহলে 8 পয়েন্ট নিয়ে সেকেন্ড পজিশনে থাকতো। এখন আমরা মানে বাংলাদেশের ভারত সেম পয়েন্টে চলে গেলাম, যেহেতু বাংলাদেশ সেভাবে খেলতেই পারেনি। হ্যাঁ, এই তো আপনার টার্গেট ছিল, কিছু তো টার্গেট আছে, যে এক প্রকার সিঙ্গাপুরের কিন্তু কোয়ালিফাই অলমোস্ট করে ফেলছে। তাদের কোনো চাপ বা প্রেশার ছিল না, আমাদেরও তেমন কোনো প্রেশার ছিল না। ওদের একটা প্রেশার ছিল, আমরা যেন গ্রুপে ভালো জায়গায় শেষ করতে পারি। আমি বলবো যে ম্যাচ স্টার্টিং বলতে না, পুরো 90 মিনিটও যদি আপনি ম্যাচ দেখেন স্টার্টিং থেকে শেষ পর্যন্ত, আমি মনে করি যে টিম ভালো খেলছে। আমরা আসলে মিস করছি রাকিব থাকলে আসলে রেজাল্ট অন্যরকম হতে পারতো। কারণ হলো তাদের তাদের ডিফেন্সের উপর প্রেশার ক্রিয়েটটা আরও বেশি হতো। আমরা আই থিঙ্ক রাকিব না থাকাতে আমার মনে হয় যে প্রেশারটা একটু কম ছিল। বাট যতটুকুই ছিল, আমাদের স্কোরিংয়ের যে অভাবটা সবসময়, আপনি বিগত 7-8 বছর ধরে, আমরা 5 বছর ধরে বলেন 7 বছর ধরে স্কোরিংয়ের যে প্রবলেমটা ইস্যু আছে, স্কোরিংয়ে আমাদের নাম্বার 9 নেই। প্লাস হচ্ছে আপনার স্কোর তো আসলে নাম্বার 9 না, স্কোর অনেক ধরনের, আপনি অনেক পজিশন থেকে গোল করা যায়। যেমন আমরা অনেক সেট পিসেস পেয়েছি, লং থ্রো পেয়েছি। এগুলোতে যদি আমাদের ভালো হেডার থাকতো, তাহলে আমি মনে করি যে গোলের অনেকগুলি গোল কিন্তু সুযোগ ছিল, বাট আমরা ওখানে ক্রিয়েট করছি, বাট আমরা ফিনিশ করতে পারি নাই। সব কিছু মিলে আমি বলবো যে আমাদের স্কোরার দরকার, আমাদের প্লেয়ারদের স্কোরিং ক্ষমতা বাড়ানোর দরকার। এবং আপনার ম্যাচ জিততে হলে আপনাকে স্কোর করতে হবে, কারণ আপনি এমন টাইমে গোল রিসিভ করছেন ট্রানজিশন মুভমেন্টে, এবং যে টাইমে টিম ভালো খেলতেছিল। সব কিছু মিলে আমি বলবো যে রেজাল্ট 1-0তে আপনার হতাশার কিছু নাই। আমরা যে উন্নতি করতেছি হামজা আসার পর, সুমিত আসার পর, আমাদের যে ফুটবলের কালচারটা, যে আমরা জিতার জন্য একটা মানসিক দিক দিয়ে স্ট্রং হচ্ছে। এবং এশিয়া কাপ কোয়ালিফাই রাউন্ডে, আমাদের এই এশিয়া কাপ কোয়ালিফাই রাউন্ডে বিগত সময় আমরা কোন জায়গায় ছিলাম, এখন আমরা কোন জায়গায় আছি পয়েন্ট টেবিলে। ম্যাচগুলি দেখেন খুব টাইট, 2-1, 4-3, 1-0, 0-0। এগুলো ছোটোখাটো ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমি মনে করি টিম আরও স্ট্রং হবে। আমরা জিততেও পারতাম, আমাদের দেশেও জিততে পারতাম, তাদের দেশেও জিততে পারতাম। মানে আপনার ওই আফসোস শব্দটা না থেকে আমাদের উন্নতি কোন জায়গায় করা যায় আরও বেশি, ওই দিক দিয়ে যদি মনোযোগ দেই, আমি মনে করি যে আমাদের উন্নতির জায়গা আছে, সুযোগ আছে, আমরা আরও উন্নতি করতে পারি। মামুন ভাই, আমরা আরো অনেক কথা বলবো, তবে বাংলাদেশের কালকের ম্যাচটা দেখে যেটা বলছিলেন আপনি, যে বেশ ভালো একটা শুরু করেছিল, এবং শুরুটা নয়, প্রায় 90 মিনিট পর্যন্ত বাংলাদেশ ভালো খেলেছে, এবং দ্বিতীয়ার্ধেও বেশ চাপ প্রয়োগ করেছে, যেহেতু সিঙ্গাপুর আর কোনো গোল করার সুযোগ পায়নি। সেক্ষেত্রে খুব ক্লিয়ার একটা আমরা মেসেজ পেয়েছি তাদের থেকে। আমরা একটু দেখতে চাই বাংলাদেশের কালকের ম্যাচের ওভারভিউ যদি একটু দেখতে চাই। বাংলাদেশ কিন্তু চাপটা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে, এবং বল দখলেও কিন্তু বাংলাদেশ বেশ এগিয়ে ছিল, 54% এগিয়ে ছিল। সেই ক্ষেত্রে আমরা একটু দেখতে চাই বাংলাদেশের কর্নার কিক বা
কতগুলো আসলে বাংলাদেশ যতগুলো সুযোগ পেয়েছে কতবার বাংলাদেশ কাজে লাগাতে পারতো কিনা আমরা যদি একটু দেখি বাংলাদেশের যে ম্যাচ ভারতের সাথে এশিয়ান কাপের যেহেতু 6টা ম্যাচ খেলেছে, একটু আমরা পরিসংখ্যানটা একটু দেখতে চাই। ভারতের সাথে যেটা শিলংয়ে হয়েছিল একেবারে শুরু দিকে মার্চে গত বছর, 0-0 ড্র করেছিল, সেখানে হামজার অভিষেক হয়েছিল সেই ম্যাচে বাংলাদেশের জার্সিতে। কোনো গোল করেনি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে। সিঙ্গাপুরের ম্যাচে যেটা ঘরের মাঠে শুরু হয়েছিল 1-2 ব্যবধানে সেই ম্যাচের ফলাফলটা হয়েছিল, যেখানে রাকিব হোসেন একটা গোল করেছিলেন জাতীয় স্টেডিয়ামে। হংকং ম্যাচ এরপর আমাদের বাংলাদেশে এসেছিল, 3-4 ব্যবধানে আমরা হেরে গিয়েছি। খুব টাইটাই একটা আপনি বলছিলেন যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে হেরেছে, সেখানে হামজা মোরসালিন এবং সমিত সোম গোলটি করেছিলেন। এরপর অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের কাছে 1-1 গোলে ড্র করেছি, সেখানে আমরা রাকিবের থেকে একটা গোল আমরা পেয়েছি এবং এরপর ঘরের মাঠে দীর্ঘ বছর পর 1-0 গোলে হারিয়ে আমাদের ফুটবলাররা বেশ আনন্দে মেতেছেন এবং সেখানে গোল ছিলেন শেখ মোরসালিনের। এবং সবশেষ যেটা গতকাল ম্যাচে ছিল সিঙ্গাপুরের, আমরা একটা গোল করতে পারিনি। এই যে এই পরিসংখ্যানটা দেখছেন, আমরা আরেকটা কার্ড আছে আমাদের কাছে, দেখতে চাই যে কালকের সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায় বা কিভাবে খেলেছে। বল দখলে যদি দেখি সেখানে বাংলাদেশ বেশ এগিয়ে রয়েছে, 58% এগিয়ে রয়েছে। মোট শটের ক্ষেত্রেও আমরা দেখব যে আমরা অনেকগুলো শট নিয়েছি 16টা, আর তারা শট নিয়েছে মাত্র 6টি। গোলরক্ষক যদি বলি, মিতুল মার্মা কালকে সেভ করেছে 2 এবং সিঙ্গাপুরের গোলরক্ষক সেভ করেছে মাত্র 1টি। কর্নার কিক এসেছে 4টি, আমাদের কর্নার কিক তারা করেছেন 3টি এবং ট্যাকল করেছেন 3টি, যেখানে হামজা চৌধুরী একটা ট্যাকল সফল ট্যাকল করেছিলেন, ওদের কোনো ট্যাকল করতে হয়নি। সেক্ষেত্রে এই পরিসংখ্যান দেখে কি মনে হচ্ছে বাংলাদেশের? আপনি বললেন যে 90 মিনিট পর্যন্ত হাড্ডাহাড্ডি, এই পরিসংখ্যানে বাংলাদেশ কি মোট শটের যদি বলি যে শট তো 16টা নিয়েছে, তবে গোলপোস্টের উপর দিয়ে গেছে, সাইড দিয়ে গেছে, অনেক সময় কম ছিল, টার্গেটটা কম ছিল। আপনার 16 শটে যদি আপনার টার্গেট যদি 7-8টা থাকতো, আপনার স্কোর আপনার গোল করার সুযোগ থাকতো 1-2টা, যেখানে 16টার মধ্যে আপনার টার্গেটই ছিল 2টা। তাহলে এদিকে আপনার 6টা শট করলো তারা, 6টার মধ্যে তাদের টার্গেট 2টা, একটা স্কোর। সব কিছু মিলে আমি বলবো যে আপনাকে বললাম না, স্কোরিং ক্ষমতা আমাদের আরও বেশি বাড়ানো দরকার। স্কোরিং নিয়ে আমাদের কাজ করা উচিত, কারণ আপনার ম্যাচ জিততে হলে আপনাকে গোল করতেই হবে, স্বাভাবিক। ভালো ফুটবল খেলার সঙ্গে সঙ্গে এই যে বল পজিশন আপনি 58 বলেন, 56 বলেন, 54 বলেন, তাদের 48 বা 46, এই যে বল পজিশনে আপনি এগিয়ে, বাট আপনি স্কোপ তৈরি করতে পারেন নাই। আপনি বল পজিশনই করলেন, বাট আপনাকে স্কোপ তৈরি করতে হবে, স্কোরিং করতে হবে। এই জিনিসগুলি যদি, কারণ এগুলো উন্নতির ধারা, উন্নতির জায়গা আছে, আপনাকে উন্নতি করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। কারণ আপনি এখন এশিয়া কাপ কোয়ালিফাই করতে যাবেন, নেক্সট এশিয়া কাপ কোয়ালিফাই খেলতে গেলে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলতে গেলে আপনাকে কোয়ালিফাই করার জন্য আপনি ফাইট করবেন। এইসব জায়গায় যদি আপনি ইমপ্রুভমেন্ট করেন, তাহলে আমি মনে করি আমাদের ওই উন্নতির জায়গাগুলি আস্তে আস্তে বাড়বে। এগুলোর জন্য আপনাকে নতুন করে স্টার্ট করতে হবে সব কিছু মিলে। কারণ আপনার যে এরাই আমাদের জিততে শিখিয়েছে, এরাই আমাদেরকে আপনার যেটা আশা আমরা করি ম্যাচ জিতবো, এই প্লেয়াররাই করেছে। এখন তাদের উপর বিশ্বাস রাখা উচিত। এখন আমাদের কি শট, কি দরকার, আমাদের কোন প্লেয়ার সবচেয়ে বেশি দরকার টিমে, আমাদের কোন হামজাকে সাপোর্ট করতে গেলে, সুমিতকে সাপোর্ট করতে গেলে আমাদের কি করণীয় উচিত, এগুলো নিয়ে এখন চিন্তার বিষয়। এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। এগুলো যদি আপনি নট অনলি কোচিং স্টাফ, এই চিন্তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে করতে হবে, ম্যানেজমেন্টে করতে হবে, এখান থেকে বাইরে দিতে হবে। আমরা একটা ম্যাচ নিয়ে যদি পড়ে থাকি, আমরা সামনে আরও অনেক ম্যাচ আছে, এই ম্যাচগুলিকে আমরা হারাবো। আপনার যে এখন আমাদের দরকার একটা জয়, ইন্ডিয়ার সঙ্গে জয়ের পর আমাদের যে ফুটবল এনভায়রনমেন্ট বলেন, ফুটবল কালচার বলেন, দেশের ফুটবলের যে কালচার তৈরি হয়েছে এতদিন পর, এটাকে আমাকে ধরে রাখতে হলে আমাকে ম্যাচ জিততে হবে, আমাদের ম্যাচ জিততেই হবে। তাইলে ম্যাচ জিততে গেলে আমাদের কি করণীয়, আবার কি করতে হবে মাঠে, সব কিছু মিলে আপনাকে ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে। কাজের কোনো বিকল্প নেই, কাজ করলে আপনি ইমপ্রুভমেন্ট। স্ট্রাইকার নিয়ে কাজ করতে হবে। দেশের বাইরে আমাদের ভালো স্ট্রাইকার কারা আছে খুঁজতে হবে, খুঁজে তাদেরকে বাংলাদেশে আনতে হবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য সুযোগ করে দিতে হবে। দেন আমরা সাকসেসের জায়গাগুলিতে দেখব। কালকে আমরা দেখলাম যে হামজা চৌধুরী যেমন এর আগের ম্যাচগুলোতে দেখেছি উপরে যেমন খেলেছে, ঠিক নিচেতেও খেলেছে। এবং শুরুর দিকে যখন সিঙ্গাপুর বিল্ড আপ করছিল বল নিয়ে, সেক্ষেত্রে একদম নিচে থেকে তখন দেখা যাচ্ছে যে সেন্টার ব্যাককে তিনি কাভার করতে করতে হামজা চৌধুরীও উপরে উঠে গিয়েছেন, গোলও হতে পারতেন, তবে গোলটা আসলে হয়নি। সেক্ষেত্রে যে হামজাকে সাপোর্ট দেওয়ার মতো প্লেয়ার, হ্যাঁ, যে হামজা তো যেখানে নিজে ইউজ টু খেলতে পছন্দ করে যে জায়গায়, সেখানে তিনি খেলেন, তবে এই যে উপরের দিকে গিয়ে গোল করছেন, তার আসলে তাকে বল বানিয়ে দেওয়ার
সে তো আসলে নাম্বার 9 না, তবে তিনিও গোল করেছেন আমরা দেখেছি এবং গোল করার মতো তার যোগ্যতা রয়েছে। তবে তাকে সাপোর্ট দেওয়ার মতো বা সমিত সোমকে সাপোর্ট দেওয়ার মতো যেই বাংলাদেশের দলের প্লেয়াররা রয়েছেন তারা কি আসলে যথেষ্ট কিনা? কারণ এখন বর্তমানে যারা প্লেয়ার রয়েছেন আপনি তাদের সাথে খেলেছেন অনেকের সাথে এবং অনেক দিন ধরে তারা আছেন দলের সাথে। দেখেন, হামজা তো আসলে এক্সট্রাঅর্ডিনারি। আমাদের দেশ বাংলাদেশ হিসাব করলে, সাব কন্টিনেন্টাল হিসাব করলে হামজা এক্সট্রাঅর্ডিনারি। কয়জন প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে? নট অনলি সাব, এশিয়ার মধ্যে 3 থেকে 4 জন আপনার মানে হাতে, তার মধ্যে হামজা একজন। তাহলে ওর এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছু আছে। ওর ট্রেডমার্ক যদি আপনি চিন্তা করেন, তার ডিফেন্ডিং কাভারিং সুপার, তার অ্যাটাকিং জন্য আপনি যদি চিন্তা করেন, তার প্রেসিং, এই যে আপনি বললেন আস্তে আস্তে উপরে যে তাদের ডিফেন্ড হাফে প্রেস করা, এগুলো তার এক্সট্রাঅর্ডিনারি কারণে। তার ফিটনেস, সে যে লেভেলের ফুটবল খেলে। আমাদের ডোমেস্টিক লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগের তো ডিফারেন্স আপনার আছে, একটা লেভেলের একটা জায়গা আছে। আমাদের যদি আপনার ডোমেস্টিক লিগ যদি ইমপ্রুভ করেন, উন্নতি করেন, তাইলে আমরা তাদের সঙ্গে কাছাকাছি, তাদের সঙ্গে ফিটনেসে কাছাকাছি যেতে পারবো। এখনও যদি আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ হিসাব করেন আর আমাদের ডোমেস্টিক ম্যাচের খেলা হিসাব করেন, দুটোটা যদি আপনি দেখেন টেকনিক্যালি সব কিছুতে আমরা ফার নিচে আছি। কারণ ওই জায়গাটুকুতে যে পরিমাণ ওয়ার্ক, যে পরিমাণ আপনার স্পিডে ফুটবল খেলা হয়, ইন্টেন্সিটিতে খেলা হয়, আমাদের ডোমেস্টিক লিগ ওই ইন্টেন্সিটিতে খেলা হয় না। হামজার ব্যাপারটা হলো ইংলিশ প্রিমিয়ার লিগ যে ইন্টেন্সিটি খেলা হয়, অনেক ইন্টারন্যাশনাল ম্যাচও ওই ইন্টেন্সিটিতে খেলা হয় না। 90 মিনিটস তারা কি পরিমাণ প্রেশারে, কি পরিমাণ হাই ইন্টেন্সিটিতে, এই কারণে বললাম যে এই ধরনের ইন্টেন্সিটিতে আপনি যখন ম্যাচ খেলতে যাবেন, তখন আপনার ওই ইন্টেন্সিটিতে ম্যাচ আগেও খেলতে হবে, ট্রেনিংও থাকতে হবে, সব কিছু মিলে তখনই আপনি হামজার পাশে আশেপাশে যেতে পারবেন। এটার জন্য বললাম না, আপনাকে নতুন করে স্টার্ট করতে হবে। যারা আছে তারা তো ডোমেস্টিক লিগ, আমাদের বাংলাদেশ লিগ বাইরের কোনো লিগ খেলতে যায়নি। আমাদের প্লেয়াররা যদি বাইরে লিগ খেলতে পারে, তাহলে আমি মনে করি এটা আমাদের জন্য পজিটিভ সাইড। আর বাইরের দেশে যারা হামজার মতো প্লেয়ার যারা বাইরে খেলে, সমিতের মতো কানাডা লিগ খেলে, আমি মনে করি তাদের জায়গায় তাদের কাছাকাছি যেতে হলে আপনাকে ডোমেস্টিক লিগটা উন্নতি করতে হবে, নাইলে আপনি বাইরের দেশে লিগ খেলতে হবে। তাহলে আপনি তাদের সঙ্গে অ্যাডজাস্টটা খুব তাড়াতাড়ি করতে পারবেন। এবং ওই ম্যাচ জিততে যা লাগে, তখন আপনি নিজে মাঠে এটা ফিল করতে পারবেন খেলা দেখে। আমার ভাই বুঝতে পারছি ডোমেস্টিক ঘরোয়া লিগে আমাদের যেই আসলে মানে যোজন দূরে, কারণ বাংলাদেশ হয়তো বা 12 মাস ঘরের মাঠে খেলে, এরপরে আসলে তার মাঝখানে যেভাবে বাংলাদেশে 1 মাস 2 মাস করে ইন্টারন্যাশনাল ম্যাচের যে ফ্লেভারটা দেওয়া হয়, সেটা আসলে যথেষ্ট না বাংলাদেশের জন্য। এ নিয়ে আরও অনেক আলোচনা রয়েছে, তবে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। মামুন ভাই, যেটা বলছিলাম যে এই যে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক ম্যাচের থেকে ডোমেস্টিক আমাদের ঘরোয়া লিগ যেটা হয়, সেটা যোজন ফারাক রয়েছে। আপনি কালকে আমরা দেখেছি যে বাংলাদেশ যেভাবে বল নিয়ে এগিয়েছে বা ফাহিম যতগুলো ভুল করেছে, সেক্ষেত্রে বাংলাদেশের ঘরোয়া লিগ অবশ্যই দায় করতে হবে। কারণ বাংলাদেশের প্লেয়াররা কোথায় খেলে, পুরো সারা বছর কোথায় খেলে? মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, এইসব মাঠে খেলে। আর বাংলাদেশ যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছে, তখন হয় জাতীয় স্টেডিয়াম খেলতে যাচ্ছে বা দেশের বাইরে যতগুলো মানে ভালো মান, এইটাই আসলে মূল পার্থক্যটা গড়ে দিচ্ছে কিনা বাংলাদেশের খেলার তারতম্যে। কারণ আপনি বলছেন হামজা, সমিত সোমদের খেলা তো একেবারে অন্য লেভেলে। দেখেন, সর্বপ্রথম হলো আপনার ক্লাব ফ্যাসিলিটিস। ক্লাব আপনাকে কিভাবে ট্রিটমেন্ট করছে, ক্লাবের ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট। আমাদের দেশে কয়টা ক্লাব আপনাকে ইন্টারন্যাশনাল লেভেলের ট্রিটমেন্ট দিচ্ছে? 1টা থেকে 2টা ক্লাব কিন্তু খেলে 10টা থেকে 11টা বা 12টা আমাদের বি লিগের। এখানে যদি আপনার 1টা থেকে 2টা ইন্টারন্যাশনাল লেভেলের ট্রিটমেন্ট যদি দিয়ে থাকে, আর 8-10টা আপনি ওই লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলের ট্রিটমেন্ট পাচ্ছেন না, ভালো ফুড পাচ্ছেন না, ভালো থাকার জন্য জায়গা পাচ্ছেন না, প্লাস হচ্ছে আপনার ভালো মাঠ, ম্যাচ তো খেলেন আপনি স্টেডিয়ামে, যে মাঠে খেলেন ওই মাঠটা আপ টু দ্য মার্কে নাই, আপনার ট্রেনিং সেশনগুলিও তো আপনি ভালো জায়গায় করতে পারছেন না। তাইলে আপনার ইমপ্রুভমেন্টটা আপনি কেমনে বুঝবেন? আপনার নাই কোনো পার্সোনাল জিম, নাই কোনো পার্সোনাল সুইমিং পুল, নাই কোনো, অনেক ক্লাবের পার্সোনাল ফিজিও নাই। আপনি কেমনে ট্রিটমেন্টটা আপনি তাদের এই প্লেয়ারদের যে ট্রিটমেন্টটা দেওয়া হয় ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার উন্নতির জন্য, এই ট্রিটমেন্টগুলি আসলে যে প্লেয়াররা তাদের নিজেদেরকে ডেভেলপ করবে সেই সুবিধা সুযোগটা নেই, কারণ টাকা পয়সা দিচ্ছে না। আপনাকে এটাই বললাম যে আমরা আশা করি, আমরা সবাই আশা করি বা আশা রাখি যে আমরা ওই জায়গায় যাব, ওই জায়গায় যাওয়ার মতো কি আমরা আসলে
ভালো ট্রিটমেন্ট পাচ্ছি নাকি, যেখানে আমরা ক্লাব লেভেলে ট্রিটমেন্ট পাচ্ছি না, আমরা এসে ন্যাশনাল টিমে যখন কল পাই তখন এখন বর্তমানের এখন টিম কই থাকে, 5 স্টার হোটেলে থাকে, সুইমিং পুল, সোনাবাদ, রিকভারি সেশনের জন্য যা যা দরকার ওখানে আছে। আপনি দেখেন ঠিক 15 দিন পরের চ্যাপ্টারটা দেখেন, 15 দিন আগে আপনি ঢুকলেন, 15 দিন পর আপনি আবার ক্লাবগুলিতে যে ক্লাবগুলিতে যাচ্ছেন এই ক্লাবগুলিতে কিছুই নেই। তা আপনি ইমপ্রুভমেন্টটা, তারপর মাঠের ব্যাপার যেটা বললেন, একমাত্র বসুন্ধরা এরিনা বাদে আপনি যতগুলি মাঠে যেয়ে দেখবেন আসলে ভালোভাবে পাসও করা যায় না, করতে পারবেন না, কারণ এইসব জিনিসের জন্য আপনাকে প্ল্যান করতে হবে, স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। স্ট্রাকচার জিনিসটা হলো আপনাকে প্ল্যান করতে হবে, একটা সুন্দর মাঠ রেডি করা, এখানে ডোমেস্টিক লিগ হবে, এই মাঠের ফাস্ট ফুটবল, আমরা যেমন বাইরের দেশে গেলে মাঠে পানি দিয়ে রাখে ফাস্ট ফুটবলের জন্য, ফাস্ট করার জন্য, খেলা ফাস্ট হওয়ার জন্য। এই ধরনের যদি আপনি ট্রেনিং না করেন, হাই ইন্টেন্সিটি কীভাবে পাসিং কীভাবে ভালোভাবে করা যায়, কিভাবে খেলা ফাস্ট করা যায়, এই কারণ ফার্স্টটা এমনি হয় না, মাঠে আপনার ওয়াটার দেওয়া থাকে ট্রেনিংয়ের আগে, তখন আপনি মাঠে যখন আপনার বুল পাস করবেন তখন বল এমনিতে ফাস্ট হবে। তো এই ধরনের যে একটা স্ট্রাকচার, এই ধরনের যে ইমপ্রুভমেন্টের জন্য পাসিং ইমপ্রুভমেন্ট, এই যে স্পিড ইন্টেন্সিটি ফুটবল খেলার জন্য যে পরিবেশটা আমাদের দরকার, আমাদের ক্লাব লেভেলে ডোমেস্টিক লিগে এটা নাই। একমাত্র বসুন্ধরা এরিনাতে আপনি ম্যাচের আগে ওয়াটার দেওয়া হয়, মাঠটা ওই লেভেলের আছে। আর কোনো স্টেডিয়ামে, আপনার ন্যাশনাল স্টেডিয়ামে এখন করেছে ওয়াটারের সিস্টেমটা, কোনো স্টেডিয়ামে নাই। তাহলে আপনাকে তো আপনার জায়গাগুলি তো আগে ছোট ছোট জায়গা, আসলে মাঠই নেই নিজেদের। আপনাকে বললাম এই ছোট ছোট জায়গাগুলি তো আপনার ইমপ্রুভ করতে হবে। আমরা স্বাধীনতার পর এখনো পর্যন্ত আমরা স্টেডিয়াম খুঁজে পাই না। তো এটা তো আমরা মনে করি যে আমরা আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা এই দেশে এই লেভেলে ফুটবল খেলি, তাও দেশের জন্য খেলি, এবং আমরা উন্নতির দিকে চিন্তা করি। এইসব জিনিস আপনাকে চেঞ্জ করতে হবে। আমরা সবাই আসি, দায়িত্ব নিই, 5 বছরের চিন্তা করি, আমি আপনার যত আপনি সমালোচনা না, আপনি যদি আলোচনাও করেন ওটা সমালোচনার ইঙ্গিত দেয়, আপনাকে অনেক জায়গায় স্পেসও দিবে না কাজ করতে। ভাই আরেকটা কথা একটু জানার ছিল, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে দেশের বাইরে ফুটবলাররা খেলতে যাবে, তবে বাংলাদেশের জামাল ভুঁইয়া বা আর 2-1 প্লেয়ার ছাড়া যারা বাইরের দেশে থেকে আসছেন বা এসছেন, আমরা দেখি জামাল ভুঁইয়া আর্জেন্টিনা দলে খেলেছে, আর্জেন্টিনার একটা ক্লাবের হয়ে খেলেছে। সেই ক্ষেত্রে যদি বলি যে এই যে এজেন্টদের যে কাজ করার প্রক্রিয়া, বা কারণ আমরা দেখেছি হামজা, সমিত যে এসেছেন বাংলাদেশে একটা এজেন্টের মাধ্যমে এসেছেন, বাংলাদেশি ফুটবলাররা কি এটা মেনটেন করতে পারে কিনা? বা আপনিও তো একসময় ফুটবল দলে খেলেছেন এবং আপনারও অভিজ্ঞতা রয়েছে ভারতে, তবে এর বাইরেও আপনার যে সুযোগ এসেছে স্পেন থেকে বা অন্যান্য দেশ থেকে, সেখানে তো খেতে পারেননি, এটার আসলে কারণটা কি? আসলে আমাদের এজেন্ট ছিল না। এজেন্ট থাকলে কি হতো, আমাদের প্লেয়ারদের এখন বর্তমানে পার্সোনাল এজেন্ট থাকা দরকার। এজেন্ট থাকলে আপনি খেলার মাঠে মনোযোগ দিবেন, আর আদার্স যে কাজগুলি, অফিসিয়াল কাজগুলি আছে সেগুলো এজেন্ট করে দিবে। এই এশিয়া কাপ কোয়ালিফাই ম্যাচ খেলার পর অনেক প্লেয়ারদের বাইরের দেশে খেলার অফার আসবে। আসলে অফারটা আসলে অফারটা মেনটেনটা করবে কে, ক্লাবগুলির সঙ্গে যোগাযোগ করবে কে, তার এজেন্ট। তো এজেন্ট যখন যোগাযোগ করবে খুব ইজি হয়ে যাবে আপনার যাওয়া আসা, খেলাটা, আপনার কন্ট্রাক্ট লেভেল সব কিছু খুব সুন্দর ইজি হবে। কিন্তু আমাদের দেশের, আমাদের বাংলাদেশি প্লেয়ারদের আমাদের কোনো পার্সোনাল এজেন্ট নাই, আমার জানা মতো কারো এজেন্ট নেই। এজেন্ট থাকাটাই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যখন বাইরের দেশে লিগ খেলতে যাবেন আপনাকে এজেন্টের মাধ্যমে গেলে যাবেন, এবং এজেন্ট সব কিছু করে দেবে, আপনি জাস্ট যেয়ে খেলবেন। বাইরের দেশ থেকে এই দেশে যারা আসে তারা এজেন্টের মাধ্যমে আসে, কেউ কিন্তু পার্সোনালি কল দিয়ে আসে না। প্রত্যেকটা ফরেন প্লেয়ারের এজেন্ট থাকে। আমাদের দেশি প্লেয়ারদের যদি এজেন্ট থাকে, আমি মনে করি আমার প্লেয়াররা বাইরে খেলার সুযোগ আসবে, এবং তারা বাইরে খেলে দেশের ফুটবল উন্নতি হবে, ইমপ্রুভমেন্টের জায়গায় দেখবেন আপনি উন্নতি হবে। কারণ তখন একটার পর একজনের পর একজন যাবে, একজনের পর অটো যেতে থাকবে, কারণ মানুষ তখন ফোকাস থাকবে প্লেয়ারদের উপর, যে বাংলাদেশি প্লেয়াররা এখানে এসে ভালো পারফর্ম করছে, আপনি আরও বাংলাদেশি প্লেয়ারগুলি নিয়ে আসেন। তাহলে এই এশিয়া কোয়ালিফাইয়ের পর আমার মনে হয় যে অনেক প্লেয়ারের, 4-5 জন প্লেয়ারের অফার আসতে পারে বাইরের দেশে খেলার। আচ্ছা ভাই, আমরা দেখছি যে এই ম্যাচ হারার পর, বিশেষ করে এশিয়ান কাপ বাছাই পর্বে এত সুন্দর একটা সুযোগ আমরা মূল পর্বে কোয়ালিফাই করার, সেই সুযোগটা আসলে হারিয়েছে, এবং তীরটা যাচ্ছে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার দিকে, এবং তার চুক্তি পরবর্তীতে বাড়বে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন এখনো কিন্তু রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা একটু দেখতে চাই যে বিদেশি কোচ, আপনারাও তো অনেক বিদেশি কোচের আন্ডারে খেলেছেন, আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশের যত বিদেশি কোচ রয়েছে, বিশেষ করে সবশেষ 10 বিদেশি কোচের একটু আমরা যদি পারফরমেন্সটা বিশ্লেষণ করি, আমরা যদি 1995 সাল থেকে দেখতে চাই, ক্যাংম্যান ইয়ং ছিলেন, প্রায় 2-3 মাসের মতো ছিলেন, এবং 3টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, জয় 1টি, ড্র 1টি এবং হার 1টি, আর সাফল্যের হার ছিল 33.33।
আর এরপর অটো ফিস্টার একজন কোচ ছিলেন। 1995 থেকে 97 মাত্র 2 বছর কাজ করার সুযোগ পেয়েছেন জাতীয় দলের। 15টা ম্যাচ খেলেছেন, তার মধ্যে 4টিতে জয়, 3টিতে ড্র এবং হার রয়েছে 8টিতে। তার সাফল্যের হার রয়েছে 26.67। এরপর আছে শামির শাকের, 1998 থেকে 99, ইনিও 2 বছর কাজ করার সুযোগ পেয়েছেন। সেক্ষেত্রে 12টি ম্যাচ খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের। তার অধীনে 6টি জয়, 2টি ড্র, 4টি হার রয়েছে এবং 50% তার সাফল্যের হার বেশ ভালোই রয়েছে। জর্জ কোটান রয়েছে, 2002 থেকে 3 সাল পর্যন্ত বাংলাদেশ দলে কাজ করেছেন। 13টি ম্যাচ খেলেছে তার অধীনে বাংলাদেশি ফুটবলাররা। 6টি জয় রয়েছে, ড্র রয়েছে 3টি, 4টি হার, 46.15 তার সাফল্যের হার। এবং আন্দ্রেস ক্রুশিয়ানি 2005 থেকে 6 সাল, মাত্র 1 বছর কাজ করার সুযোগ পেয়েছে। 13টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি জয় রয়েছে 6টি, ড্র 3টি এবং হার রয়েছে 4%। এরপরে আরও অনেক কোচ কাজ করেছেন বাংলাদেশের ফুটবলে। দেখছি নিকোলা এলিফস্কি আছেন, 2011 থেকে 11, মাত্র কয়েক মাস কাজ করেছেন তিনি। এই সময়ের মধ্যে 7টি ম্যাচ খেলেছেন। তার অধীনে বাংলাদেশের ফুটবলাররা 2টি জয় রয়েছে, 2টি ড্র রয়েছে এবং 3টি হার রয়েছে এবং তার সাফল্যের হার হয়েছে 28.57। এরপর আমরা দেখছি যে লুডভিগ ডি আছেন একজন কোচ, 2013 থেকে 14 সাল পর্যন্ত তিনি কাজ করেছেন। 7 ম্যাচ খেলেছে বাংলাদেশের ফুটবলাররা তার অধীনে এবং 2টি জয়, 2টি ড্র এবং 3টি হার। তার সাফল্যের হার 28.57। একই হার দেখছি আমরা জেমি ডে রয়েছেন, 2018 থেকে 2021, 29টি ম্যাচ খেলেছেন, 9 জয়, 5 ড্র, 15টি হার রয়েছে, 31.03 তার সাফল্যের হার। অস্কার ব্রুজন রয়েছেন, তিনিও অন্তর্বর্তীকালীন সময় কোচ হিসেবে ছিলেন 2021 থেকে 21, যিনি বসুন্ধরা কিংসের কোচ ছিলেন। 4 ম্যাচ তার অধীনে খেলেছে বাংলাদেশ ফুটবল দল, 1টি মাত্র জয় পেয়েছে, ড্র রয়েছে 2টি এবং 1টি হার রয়েছে। তার সাফল্যের হার 25%। এরপর সবশেষ হ্যাভিয়ার ক্যাব্রেরা, যিনি এখন বর্তমানে রয়েছেন, 2022 থেকে তিনি কাজ শুরু করেছেন বাংলাদেশ ফুটবল দলে। 37টি ম্যাচ, কালকে নিয়ে 39টি হয়ে গেছে, আমরা এর আগের পরিসংখ্যান নিয়ে কাজ করছিলাম। তার অধীনে বাংলাদেশ বর্তমানে 10টি জয় পেয়েছে, 10টি ড্র এবং 17টি হার, 27.03%। আমরা দেখছি বিদেশি কোচ এর আগে যত কাজ করেছে এর হার সবচেয়ে কম বলা যাবে না, তবে মিডল রেঞ্জে রয়েছে হ্যাভিয়ার ক্যাব্রেরা। মামুন ভাই, এই নিয়ে আমরা আলোচনা করব। আসলে বাংলাদেশের যারা বাংলাদেশি কোচ রয়েছেন তাদের তো অবদান রয়েছে, তবে বিদেশি কোচের তুলনায় হ্যাভিয়ার ক্যাব্রেরা অনেকটা পিছিয়ে রয়েছে কিনা, বা তার চুক্তি আবারও নবায়ন করা উচিত কিনা, হবে কিনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এই নিয়ে আপনাকে প্রশ্নটা রেখে গেলাম, তবে বিরতির পর উত্তর নেব। দর্শক, সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরই। আবারও স্বাগত এখন মাঠে। মামুন ভাই, বিদেশি কোচদের যে একটা পারফরমেন্স আমরা একটু আগে দেখলাম কার্ডে, আপনিও তো এর মধ্যে অনেক কোচের অধীনে খেলেছেন, সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান যে কোচ আছেন হ্যাভিয়ার ক্যাব্রেরা, তার ফিলোসফি, তার কৌশল অনুযায়ী যাদের অধীনে আপনি খেলেছেন, সেটার তারতম্য কেমন দেখছেন? দেখেন, আমি যে সময় স্টার্ট করছি 2007 থেকে, তখন স্টার্ট হয় নয় মুস্তাদের হাত থেকে, ন্যাশনাল টিমে ফার্স্ট ওনার অ্যাসাইনমেন্টে যায়, তারপর দেশি কোচ ইউসুফ ভাইয়ের আন্ডারে। আমি মনে করি যে ক্যাবেরা যে টাইমটা পেয়েছে, যে সময়টা পেয়েছে, ওই সময় তুলনায় তার রেজাল্ট আসলে বেশি ভালো না। কারণ আপনি অন্যদের কোচ যদি চিন্তা করে দেখেন, ফার্স্টে আমাদের সাকসেসফুল যদি ধরি, আমরা জোরান দদ্রবিচকে ধরবো, জোরান দদ্রবিচের নাম নেই। এসএ গেমসে আমরা আপনার 5টা ম্যাচ খেলছি, গ্রুপ পর্যায়ে সহ 5টাই আমরা ম্যাচ জিতছি এবং আনবিটেন চ্যাম্পিয়ন এসে কোনো গোল রিসিভ না করে, তাহলে ওই তো 100 পাওয়ার মতো অবস্থা রাখে, যেটার ক্যাপ্টেন আমিনুল ভাই ছিল। তারপর টিটু ভাইয়ের আন্ডারে, তারপর হলো ইলোভিস্কের আন্ডারে, রূপচিজের আন্ডারও সেম 3-4টা ম্যাচ খেলছে, 2টা জয় পাইছে। ইলোভিস্কের আন্ডারও সেম 3-4টা খেলছে, 2টা জয় পাইছে, ছোট টাইম। বাট আমাদের লড্রিক ক্রুইফ অ্যান্ড জেমিডের আন্ডারে লং টাইম খেলার সুযোগ হয়েছে। এখানে আপনার 7টা ম্যাচ দিয়েছেন লড্রিক ক্রুইফে আরও বেশি ম্যাচ খেলা হয়েছে। ওখানেও অনেক জয় ছিল, শুধু 2টা না, ওখানে 5-6টা জয় ছিল। আমরা টুর্নামেন্ট খেলেছি, লাস্ট টুর্নামেন্ট যেটাতে আমরা রানার্স আপ হয়েছি গোল্ড কাপে, বঙ্গবন্ধু গোল্ড কাপে, ওখানেও তো আমরা 3টা ম্যাচ জিতেছি। 3টা ম্যাচ জিতেই তো আমরা কোয়ালিফাই খেলছি। সব কিছু মিলে আমি বলবো যে জেমিডের আন্ডারও খেলা হচ্ছে জেমিডের হিসেবে, বাট আপনার ক্যাভারেটটা ছিল ও সবচেয়ে বেশি সময় পেয়েছে, কিন্তু ওর ম্যাচ জয় সবচেয়ে বেশি কম, আর টিম সবচেয়ে ভালো তার আন্ডারে, যেখানে হামজার মতো প্লেয়ার, সুমিতের মতো বলেছেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো মিডফিল্ড হচ্ছে আমরা, সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে বেস্ট টিম এখন বাংলাদেশ, আপনাকে ধরতে হবে। দেন সে সবচেয়ে ভালো টিম পেয়েছে, তার আরও ভালো রেজাল্ট করার সুযোগ ছিল, বাট সে রেজাল্টটা হয় নাই।
নিশ্চয় কোনো না কোনো জায়গায় প্রবলেম ছিল। আমি মনে করি যে এই জিনিসটা এখন তার চুক্তি কিভাবে নবায়ন করবে, সে চুক্তিতে থাকবে নাকি থাকবে না, তাকে রাখবে নাকি রাখবে না ওনাকে, সেটা হচ্ছে ফুললি বিএফএফের ফুটবল ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে, ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তে। আসলে ওই ধরনের কোচ আনতে গেলে, আমাদের হাই লেভেলের কোচ আনতে গেলে ফাইন্যান্সিয়ালি একটা ব্যাপার থাকে এবং আমাদের রেজাল্টও ইম্পর্টেন্ট। আমাদেরকে ওই সাপোর্টটা আমাদের ফেডারেশন বা ক্রীড়া মন্ত্রণালয় তাকে ফুটবল ফেডারেশনকে দিতে পারবে নাকি, সব কিছু মিলে আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে চেঞ্জ হলে উন্নতি হবে, সেটা আপনাকে চিন্তা করতে হবে। বাট আমি মনে করি যে একটা স্ট্রাকচারে আনা উচিত, একটা সুন্দর জায়গায় আনা উচিত। একটা ন্যাশনাল টিমের কোচ এমন কোচ আনা উচিত, তার আপনার সার্টিফিকেট বলেন, তার কেরিয়ার বলেন, সব কিছু মিলে সে যে কোনো দেশে গিয়েছে, দেশের ফুটবল স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে উন্নতির দিকে। যেমন আমরা পেয়েছি আপনার ব্রাজিলিয়ান কোচ, যাকে আমরা বেশি দিন রাখতে পারিনি, একটা দুইটা তিনটা ম্যাচ খেলছে, নাম ভুলে গেছি। এর ধরনের কোচ যে ভিয়েতনামকে চেঞ্জ করে দিছে, পুরো ভিয়েতনামের স্ট্রাকচার, ফুটবল স্ট্রাকচার তার হাত ধরে করা। আচ্ছা মামুন ভাই, আরেকটা বিষয় জানার ছিল, এই যে কালকে আমরা দেখলাম যে ঘানার কোচকে তারা সরিয়ে দিয়েছে দল থেকে, টানা 4 ম্যাচে হারার পর। বাংলাদেশের কোচ নিয়োগের ক্ষেত্রে এত লেন্দি প্রসেস কেন মেনটেন করতে হয়? কারণ আমরা দেখেছি ইউরোপিয়ান ফুটবলে, বিশেষ করে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো দলগুলো যেখানে খারাপ করে, সেখানে ইমিডিয়েট তাদেরকে চেঞ্জ করে দেওয়া হয় কোচ, এবং তাদের হাতে ফুটবলারদের মতো কিন্তু কোচদেরও মনে হয় হাতে থাকে পাইপলাইনের যে বিষয়টা। আমাদের দেশে এই প্রক্রিয়াটা এত ঢিলে ঢালা কেন? দেখেন, তাদের একাডেমির কোচ থাকে অনেক, তাদের আসলে কোচিং সিলেক্ট করার জন্য একটা কমিটি থাকে, ওখানে হাই প্রোফাইল কোচরা থাকে, হাই প্রোফাইল প্লেয়াররা থাকে, ম্যানেজমেন্টের মানুষ থাকে। ওই ধরনের হাই প্রোফাইল কোচ আমাদের দেশে আছে, ম্যানেজমেন্টে হাই প্রোফাইল প্লেয়ার আছে। তারা কিভাবে দেখতেছেন, তারা কিভাবে আনার জন্য কিভাবে প্রসেসটা করে। তাহলে এখানে একটা প্রশ্ন হয় কি না, যে এই হাই প্রোফাইল কোচ বা প্লেয়ারদের মেইনটেইন করার জন্য যে হাই প্রোফাইল ম্যানেজমেন্ট থাকার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, সেইখানে অনুপস্থিত রয়েছে যে মানুষগুলো কাজ করছে? আসলে মাসবি অনুপস্থিত আছে, কারণ আপনি হাই কোয়ালিটি কোচ আনতে গেলে আমাদের দেশের টপ কোচ কারা, তাদের সঙ্গে কথা বলেন। যা আমাদের বাংলাদেশের টপ কোচ কারা, যারা এডুকেটেড। তারপর হচ্ছিল টপ প্লেয়ার কারা, কারা জানে ম্যানেজমেন্টের, যে কারা অর্গানাইজার। সব কিছু মিলে তো এইভাবে কোচ কালেক্ট করে। আপনার প্রোফাইল দেখবে, কোচের জন্য আপনার বিজ্ঞপ্তি দেওয়া হবে, সব জায়গায় পাঠানো হবে ওয়ার্ল্ডের, যে বাংলাদেশ ন্যাশনাল টিমে হেড কোচ দরকার। সব এই ধরনের খুঁজে আপনাকে সিলেক্ট করবে একটা কোচ, যে আমাদের দেশের উন্নতি করতে পারবে, ইমপ্রুভমেন্ট কিভাবে আসে। স্প্যানিশ লিগ আর আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ তো আমাদের দেশের থেকে অনেক, ওই জায়গায় তো আপনি যেতে পারবেন না। বাট আপনাকে আপনার দেশের সামর্থ্য অনুযায়ী আপনাকে রেডি করতে হবে। আপনার যেটা ব্রাজিলের কোচের নাম ভুলে গেছিলাম, ডিডো কিন্তু ভিয়েতনামের ফুটবল স্ট্রাকচারটাই চেঞ্জ করে দিয়েছে। আমাদের বাংলাদেশে বেশি দিন থাকতে পারেনি, সে আসছে, আমরা তিনটা ম্যাচ খেলছি, দুইটাতে জয়লাভ করে একটাতে হারছি মায়ানমারের সঙ্গে, সে চলে গেছে রাগ করে। এই ধরনের কোচ আনা দরকার, যে স্ট্রাকচারটাই চেঞ্জ করে দেবে। প্লেয়ার উঠে আসবে, বাইরে থেকে প্লেয়ার আনবে, বা যে এশিয়ান কাপ বাছাই পর্বে অন্য দেশগুলোকে পথ দেখিয়েছে, মূল পর্বে জায়গা করে নিয়েছে, এরকম একটা কোচ তো আমাদের মানে এখনই দরকার। যেগুলো হামজা, সুমিত, নট অনলি কোচ, পুরো কোচিং স্টাফটা দরকার। আমাদের তো বেতনটাও আমরা ওইভাবে দিচ্ছি তাকে। আমাদের কোচিং স্টাফটাই দরকার। আপনি দেখেন, আমাদের কোচিং স্টাফ যারা ন্যাশনাল টিমে আছে, তাদের একটা কোচিং স্টাফ আছে, 5-6 জন একটা গ্রুপ আছে। আমাদের 23-তে কিন্তু কোনো কোচিং স্টাফ সিলেক্টেড না, আন্ডার 20-তে সিলেক্টেড না, আন্ডার 17-এ সিলেক্টেড না। একটা কোচিং স্টাফ সিলেক্টেড থাকা উচিত 15-এ, 17-এ, 20-তে, 23-তে আর ন্যাশনাল টিমে। একই সিস্টেমে আপনি কাজ করবেন প্রত্যেকটা জায়গায়, একই ফিলোসফিতে আমরা ফুটবল খেলবো। প্রত্যেকটা এজ ভিত্তিকে ন্যাশনাল টিম যে ফিলোসফিতে কাজ করবে, এজ ভিত্তিকগুলো সে ফিলোসফিতে কাজ করবে। তাইলে 3টা বছর বলেন, 2টা বছর বলেন, 4টা বছর বলেন, যে কোচের আন্ডারে থাকবে, তার একই জিনিস কিন্তু আপনার শিখতেছে। এই কারণেই আমাদের উন্নতিটা হবে। 15-এ আপনি যে জিনিসটা শিখতেছেন না, ন্যাশনাল টিমে যে আপনার সেম জিনিস শিখতেছেন, তাহলে আপনার ওটা অ্যাডাপ্ট খুব তাড়াতাড়ি হবে। আমাদের আসলে স্ট্রাকচার বললাম না, আমাদের কোচিং স্টাফকে কোন ন্যাশনাল টিমে কোন আন্ডার 15-এ আপনার কোনো প্ল্যান নাই, স্ট্রাকচার কোনো কোচিং স্টাফই নাই। একই যে 15 নিয়ে কাজ করতেছে, সে 17 নিয়ে কাজ করতেছে, যে 17 নিয়ে কাজ করতেছে, সে 23 নিয়ে কাজ করতেছে। তাহলে আপনি এখানে কোচিং ইমপ্রুভমেন্টের কোনো জায়গা রাখেন নাই।
তাহলে আমাদের দেশি কোচ নিয়ে আপনি অনেক জায়গায়, আমাদের অনেক ভালো দেশি কোচ আছে, আপনি মিন্টু ভাইয়ের মতো কোচকে আপনি কাজে লাগাতে পারতেছেন না। মিন্টু ভাই অনেক আমাদের বাইরের দেশের অনেক কোচদের থেকে বেটার কোচ। ওনার প্ল্যান বলেন, ইউথ ডেভেলপমেন্টে ওনাকে আপনাকে এখন ওনাকে কাজে লাগাতে পারতেছেন না গত 2-3 বছর ধরে। আমাদের কাছে স্পেস সুযোগ আছে পারছেন না নাকি সদিচ্ছা নেই বাফুফের? আসলে এটা বিএফএফ বলতে পারবে, কারণ আমি আমরা যতটুকু খেলার মাধ্যমে কাছ থেকে দেখি, কারণ আমরা যখন লাইসেন্স করছি, আমাদের অনেকে রানিং প্লেয়াররা কোচিং লাইসেন্স করছে, লাইসেন্স করছে, আমরা খুব কাছ থেকে দেখেছি। আমরা টিটু ভাই বলেন, মিন্টু ভাই বলেন, মারুফ ভাইদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। ওনাদের কাছে অ্যাবিলিটি আছে, কিন্তু আমরা কাজে লাগাতে পারছি নাকি? আমাদের কাজে লাগানো উচিত তাদেরকে। তাদের মাধ্যমে কিন্তু বাইরে থেকে ভালো কোচ আপনি আনতে পারবেন। তাদের মাধ্যমে আপনি এজেন্ট খুঁজেন ভালো কোচ আনার জন্য, তাদের মাধ্যমে আপনি বাংলাদেশের ফুটবল স্ট্রাকচার চেঞ্জ করতে পারবেন। আপনি তাদের উপর বিশ্বাস রাখেন। আপনি ইন্ডিয়াতে দেখেন, আপনি কাছে যান, ইন্ডিয়ান অল যারা এক্স ন্যাশনাল ক্যাপ্টেন ছিলেন, এক্স প্লেয়ার ছিলেন, যারা লাইসেন্স করছে, কোচিং লাইসেন্স করছে, তারা এখন সব এজ ভিত্তিক দলের কোচ। তাদের কোচিং স্টাফটাই পুরো ন্যাশনাল টিমের একটা গ্রুপ। আপনাকে বিশ্বাস রাখতে হবে তাদের উপর। ইন্ডিয়া বিশ্বাস রাখতে না পারলে আপনারা রাখতে পারবেন না। কেন আমি চাই আমাদের ফুটবলটা চেঞ্জ হোক, আমাদের কাজের ক্ষেত্রে বাড়ুক, আমাদের শিক্ষার ক্ষেত্রে বাড়ুক। তাইলে তখন আমাদের যে ফরেন কোচগুলি আসবে তাদের সঙ্গে আমাদের দেশি কোচদের ডিফারেন্সটা বেশি থাকবে না, আরও খুব ক্লোজ থাকবে। আমাদের শেখার জন্য যে প্ল্যাটফর্ম দরকার, ওইটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমি মনে করি যে এই জিনিসগুলি যদি আপনি চেঞ্জ করতে পারেন, ডে বাই ডে আপনার ভালো কোচ আসবে, স্ট্রাকচার চেঞ্জ হবে। এখন স্ট্রাকচার চেঞ্জ হয় নাই, এখনও স্লো, আমরা এখনও উন্নতির দিকে যাচ্ছি, কিন্তু আমাদের বাধা আছে অনেক। বাধাগুলি চেঞ্জ করতে গেলে টুকটাক এগুলো চিন্তা করতে হবে। অ্যাজ এ প্লেয়ার বলেন, আমার কিছু করার থাকবে না, আমরা এখানে আসবো, বলবো, চলে যাব। কিন্তু ম্যানেজমেন্টে যারা আছে তাদের আসলে ফুটবল নিয়ে, যারা ফুটবল ফেডারেশন আছে, তারা ফুটবল নিয়ে কাজ করার জন্য তাদের মনোযোগ হওয়া উচিত, মন মানসিকতাও থাকতে হবে। কারণ তারা বাইরে যদি কাজ চিন্তা করে, ভিতরে তাদের অনেক গ্যাপ থাকবে। এগুলো নিয়ে আসলে কথার মাধ্যমে কথা বলেই আপনাকে এই জায়গাটুকুতে যেতে হবে। মামুন ভাই, এই নিয়ে আরো অনেক আলোচনা রয়েছে, তবে আবারও একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পরে। আরো একবার স্বাগত জানাচ্ছি এখন মাঠে। মামুন ভাই, যেটা কথা বলছিলাম যে জাতীয় দলটার যে ভিতটা, সেটা তো যারা অনূর্ধ্ব দলে, বয়সভিত্তিক দলে যারা খেলছেন তাদের, বিশেষ করে আমরা এখন অনূর্ধ্ব 20 দলে রোনান সুলিভান আছেন, ডেকলান সুলিভান আছেন। এই সুলিভান ব্রাদার্সকে নিয়ে কাজ করার যে সক্ষমতা, তাকে কার হাতে দিয়েছে? মার্ক কক্সের হাতে, যিনি অলরেডি বিতর্কিত একজন কোচ হয়ে বাংলাদেশের মধ্যে নিযুক্ত কাজ করছেন, এবং তিনি এখন মালদ্বীপে রয়েছেন। আজ সেমিফাইনাল রয়েছে অনূর্ধ্ব 20 দলে। সেক্ষেত্রে বাংলাদেশের এই পর্যায়ে, নেপালে এই স্টেজে কি মনে হচ্ছে? মানে বাংলাদেশ কিন্তু 2024 সালে নেপালকে হারিয়ে কিন্তু ফাইনালের চ্যাম্পিয়ন হয়েছিল। এবার কি আসলে সম্ভব কিনা? এসবি থেকে আমাদের সাবকন্টিনেন্টের মধ্যে 3টা দেশ খুবই স্ট্রং, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া। দেখবেন এই 3টা থেকে যে কোনো একটাই চ্যাম্পিয়ন হয়, আর এই 3টা থেকে যে কোনো 2টাই ফাইনাল খেলে। তা আপনি নেপালকে ফেস করবেন, আপনি ইন্ডিয়ার সঙ্গে ড্র করছেন, আপনার স্টার্টিং ভালো ছিল। এই যে আপনার নাম বললেন যে 2 ভাই, বা তাদের পারফরমেন্স, এক ম্যাচে 2 গোল করা, তারপরের ম্যাচে অ্যাসিস্ট করা, সব কিছু মিলে সে টাইম পাচ্ছে, সে প্রুভ করতেছে। আরেকজনকে আপনি টাইম দিচ্ছেন না, সে প্রুভ করতে পারতেছে না। রোনান সুলিভানকে আমরা একদম সলিড নাম্বার 9 হিসেবে কিন্তু মানে দলে নিতে পারি, জাতীয় দলের জন্য। এখনই কিন্তু সময় কি আসছে? আমি এটাই বললাম যে আরেকজনকে আপনি টাইম দিচ্ছেন না, সে পারফরমেন্স করতে, আরেকজনকে বসিয়ে রাখছেন। আপনি তাকে যদি টাইম দেন, সে পারফর্মটা করতে পারবে। বাট সেমিফাইনাল যখন খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, 50-50 ম্যাচ, নেপাল অনেক ভালো টিম বয়সভিত্তিকে। আমরা যদি আমাদের টার্গেট যদি চ্যাম্পিয়ন থাকে, আমাকে ফাইনাল খেলতে হলে আমার নেপালকে হারাইতে হবে। নেপালকে হারাইতে গেলে আমার মনে হয় যে প্রথম 25-35 মিনিটসে ম্যাচ আপনার করে নিতে হবে, প্রেশার ক্রিয়েট করে। নাহলে আপনার যত সময় যাবে, ওরা যে ধরনের ফুটবল খেলে, টিকে টাকা টাইপের, আপনাকে পরে তারা আপনাকে প্রবলেমে ফেলতে পারে। আর আমি মনে করি বাংলাদেশের এই 20 টিম অনেক ভালো টিম। এখানে অনেক প্লেয়ার আছে যারা ন্যাশনাল টিমের আপকামিং প্লেয়ার, চন্দন বলেন, ফাহিম বলেন, মুর্শেদ বলেন, এরা আপকামিং ন্যাশনাল টিমের প্লেয়ার। দেখবেন আপনার 6 মাস পর তারা ন্যাশনাল টিমে পারফর্ম করতেছে, বিকজ তারা ডোমেস্টিক লিগে সবাই ভালো টিমে খেলতেছে। তার মধ্যে আমি মনে করি যে এই 20 থেকে ন্যাশনাল টিম বাইরে আসবে। তাইলে তাদেরকে আসলে কনফিডেন্সলি ম্যাচটা জিততে হবে, তারা ফাইনাল খেলতে হবে এবং চ্যাম্পিয়ন হতে হবে। তাইলে আমরা যে উন্নতির রাস্তাটা দেখতেছি, জায়গায় যাচ্ছি, এখান থেকে ন্যাশনাল টিমের প্লেয়ার কালেক্ট করতেছি, এটাই ফলাফলের উপর কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন।
মামুন ভাই, এটা তো গেল পুরুষ দলের বয়সভিত্তিক দল। আজ কিন্তু অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ আর মূল পর্বে কিন্তু মাঠে নামে বাংলাদেশ নারী ফুটবলাররা, যেখানে আসলে থাইল্যান্ডের বিপক্ষে, স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পিটার বাটলারের অধীনে। এবং এই দলের কয়দিন আগেই অস্ট্রেলিয়ায় যেই দলটা খেলেছে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে, তাদের অনেকে কিন্তু এখানে রয়েছে। এই সুযোগটা এবার অনূর্ধ্ব-20 কতটা কাজে লাগাতে পারবে? কারণ সরাসরি কিন্তু বিশ্বকাপেও কোয়ালিফাই করার সুযোগ রয়েছে এবারের এশিয়ান কাপ থেকে। আমি মনে করি যে মেয়েরা অলমোস্ট উন্নতি করতেছে, উন্নতির জায়গায় চলে গেছে। তারা এশিয়া কাপ খেলছে, তাদের এখন গোল বলেন, লক্ষ্য বলেন অনেক উপরে। তাদেরকে নিয়ে যত বেশি আপনি কাজ করবেন, তত বেশি আপনি উন্নতির দিকে যাবেন, তত বেশি আপনি সাকসেস হবেন। আমি মনে করি এই ধরনের টুর্নামেন্টে আন্ডার-20-তে আপনার তাদের যদি সুযোগ থাকে, তাদের সুযোগ আছে, আপনি বললেন ওয়ার্ল্ড কাপ খেলার, আমি মনে করি যে তারা যদি চেষ্টা করে এবং তাদেরকে প্রপারলি যদি ট্রিটমেন্ট করা হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়, প্রপারলি তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, আমি মনে করি ওয়ার্ল্ড কাপ খেলারও সুযোগ আছে। কারণ তারা এশিয়া কাপ খেলছে, এশিয়া কাপ জায়গায় গিয়েছে। এখন আমরা তাদেরকে প্রপারলি ওই ধরনের ট্রিটমেন্ট দিতে পারতেছি নাকি, প্রপারলি তাদেরকে সাপোর্ট দিতে পারছি নাকি, আপনাকে চিন্তা করতে হবে। এখনও পর্যন্ত কোনো টুর্নামেন্টে গেলে বাটলারের সঙ্গে আপনার মিডিয়ার মাধ্যমে ম্যানেজমেন্টের একটা দূরত্বর কথা চলেই আসে। তো ওই জিনিসটা কি ক্লোজ হয়েছে নাকি? ওই জিনিসটা যদি ক্লোজ হয়, ম্যানেজমেন্টের সঙ্গে তাদের দূরত্ব, কোচিং স্টাফের দূরত্ব যদি স্টপ হয়, প্লেয়ারদের যদি আপনি ভালোভাবে সুযোগ দেন, আমি মনে করি আপনার বিশ্বাস করবেন, আমি এই বিশ্বাস দূরত্ব রাখি। ঘোচানোর জন্য কিন্তু এবার প্রেস কনফারেন্স ছাড়াই কিন্তু তারা চলে গেছে মালদ্বীপে। আমি এটাই বললাম, তা আপনাকে যদি এই জিনিসগুলি ক্লোজ হয়, তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন, আমি বিশ্বাস করতে পারবো, সবাই বিশ্বাস করতে পারবে নারী টিম ওয়ার্ল্ড কাপ খেলার মতো স্বপ্ন দেখে এবং এটা বাস্তবায়ন করা যায়। আর সেক্ষেত্রে আমরা একটা কথা শুনছিলাম যে পিটার নিজেও বলেছিলেন এশিয়ান কাপে যে সিনিয়র লেভেলে খেলেছেন, তারপরে কিন্তু ম্যাচ শেষে তিনি বলেছিলেন যে আমি যদি অন্য জায়গায় ভালো সুযোগ পাই বা এখন তিনি রেস্টে থাকবেন, তবে সুযোগ পেলে হয়তো অন্য জায়গায় তিনি সুইচ করতেও পারেন। সেক্ষেত্রে পিটারকে আসলে ধরে রাখার যে বাংলাদেশের পরিকল্পনা, সেটাতে আসলে কি ঘাটতি রয়েছে কিনা? কারণ এমন একটা ভালো কোচ যিনি সাফ জিতিয়েছেন, এশিয়ান কাপের মূল পর্বে নিশ্চিত করেছেন এবং এশিয়ান কাপে বেশ ভালোই করেছে বাংলাদেশ। আপনি বলছিলেন যে সুযোগ সুবিধা সেভাবে পায়নি, এরপরও যতটুকু যথেষ্ট বা দেয়ার সামর্থ্য আছে সবটাই দিয়েছে বাংলাদেশের নারীরা নিজেদেরকে নিংড়ে। সেক্ষেত্রে পিটারকে ধরে রাখার মানে দরকার কিনা এখন? দেখেন, এই ধরনের কোচ ধরে রাখা টাফ। যে কোচ আপনার স্ট্রেটলি সামনাসামনি কথা বলে, যে কোচের পিছনে কোনো ভয় নাই, যে কোচ টিম সিলেকশনে নিজের বেস্ট পারফর্মারদের টিমের সুযোগ করে দেয় খেলার জন্য, ফাইট করে, তো এই ধরনের কোচকে আপনার ধরে রাখা টাফ। যদি আপনি ধরে রাখতে পারেন, আমার মনে হয় যে আপনি ভালো ট্র্যাকে থাকবেন। আপনি যদি ধরে রাখতে না পারেন, তাহলে আপনি রং ট্র্যাকে যাবেন। এবং মামুন ভাই, যেটা আমি বলছিলাম, যদি একটু পুরুষ দলের সাথে একটু তারতম্য করতে চাই, জাতীয় দলের পুরুষ দলের জন্য এত লিগ রয়েছে, এত টুর্নামেন্ট রয়েছে, তবে বাংলাদেশের নারীদের জন্য সেভাবে টুর্নামেন্ট আয়োজনের সুযোগ মানে করে দেয় না বাফুফে। আর দেখা গেছে যে অস্ট্রেলিয়া যেখানে মিশন করতে গিয়েছিল বাংলাদেশ এশিয়ান কাপের, সে আগে মাত্র একটি ঘরোয়া লিগের আয়োজন করতে পেরেছে, সেটাও আসলে নামে মাত্র। এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। সেই জায়গায় আসলে আরেকটু বেশি টুর্নামেন্ট আয়োজনের মানে সুযোগ সুবিধা রয়েছে কিনা বাংলাদেশের নারীদের জন্য করে দেওয়ার? দেখেন, প্রত্যেক বছর নারীদের জন্য লিগ, টুর্নামেন্ট এগুলো আয়োজন করা উচিত। প্লাস হচ্ছিল আপনার তাদেরকে ফিফা ফ্রেন্ডলি বাইরে যে কোনো ধরনের টুর্নামেন্ট, এশিয়া হোক, এশিয়ার বাইরে হোক, এএফসির ফিফার আন্ডারের বাইরে অনেক টুর্নামেন্ট হয়, এই টুর্নামেন্টগুলিতে জয়েন করা উচিত। এই টুর্নামেন্টগুলিতে জয়েন করলে আপনার ওই যে একটা গ্যাপ থেকে যায় ডোমেস্টিক লিগের, আপনার ডোমেস্টিক লিগের যে আপনার স্ট্রাকচারে ডোমেস্টিক লিগের আপনার মানটা যে থেকে যায়, ওই মান থেকে তাদের বাইরে হওয়া যাবে, তাদের মান তখন আরও বেশি উপরে থাকবে যে বাইরের টুর্নামেন্টগুলি খেলা। এবং তাদের সুযোগ আছে মেয়েদের বাইরের দেশে, আমাদের সাবকন্টিনেন্টে ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, ভুটান অলরেডি টুর্নামেন্ট চলছে। ভুটানের লিগের, ডোমেস্টিক লিগের মান ভালো না, বাট আপনি খেলতে যেতে পারতেছেন, আপনার সাহসটা বাড়তেছে, আপনার ফিটনেস লেভেলটা ঠিক রাখতে ওই লেভেলে রাখতে পারতেছেন। এই ধরনের আমাদের নারীদের যেমন লিগের মাধ্যমেও আমাদের স্ট্রাকচারটা স্টার্ট করা উচিত, এবং টুর্নামেন্ট এবং বাইরের দেশের টুর্নামেন্ট খেলা সব কিছুতে যদি আপনি তাদের প্রতি সুনজর দেন, আমার মনে হয় যে তাদের যে আপনি বললেন যে লিগ হয় নাই, প্লেয়ার গ্রাস লেভেল থেকে বাইরে হচ্ছে না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লিগ হওয়া সেটা আরো বাড়বে এবং বাংলাদেশের নারী ফুটবল কেন পুরো ফুটবলে আসলে উন্নতির সম্প্রসারণ ঘটাতে পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মামুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ এত সুন্দর আলোচনার জন্য। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।